আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো, এই করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর কর্মকর্তাবৃন্দের নিরলস প্রচেষ্টার কারণে অনলাইনে বসে আমরা ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি। তোমাদের লেখাপড়ার ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই জন্য এই প্রচেষ্টা। আমি সিভিল বিভাগের ষষ্ঠ পর্বের ডিজাইন অফ স্ট্রাকচার 1 সাবজেক্ট নেব। আমি আছি তোমাদের সাথে। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার ও বিভাগীয় প্রধান সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ডিজাইন অফ স্ট্রাকচার 6 সেমিস্টারের একটি সাবজেক্ট। এটা প্রথম লাইভ ক্লাস। এটা 30 মিনিটের ক্লাস হবে এবং আশা করি 16-17টা ক্লাস তোমরা পাবে। সাবজেক্টটা একটু বড়, ডিজাইন অফ স্ট্রাকচার, সেই কারণে সব টপিকস হয়তো বা শেষ করা যাবে না এই সময়ের ভিতরে। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আর অন্য যে চ্যাপ্টার গুলা প্রথম দিকে ছিল, যা তোমরা বিগত সেমিস্টার গুলায় অলরেডি পড়ে ফেলছো, সেই চ্যাপ্টার গুলা সংক্ষেপে আমি আলাপ করব। অন্য চ্যাপ্টার, মূল চ্যাপ্টার গুলা যখন, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা যখন আমি পড়াবো, তখন পিছনের কোনো বিষয় আসলে সেটাকেও তোমাদের সাথে শেয়ার করবো। আমি মূলত তোমাদের ডিজাইন গুলা পড়াবো। ডিজাইন অফ রেক্টাঙ্গুলার বিম ইউএসডি মেথড, WSD মেথড, ডিজাইন অফ রেক্টাঙ্গুলার বিম USD মেথড, ডিজাইন অফ ডাবলি রিইনফোর্সড বিম, ডিজাইন অফ টি বিম, ডিজাইন অফ লিন্টেল এবং ডিজাইন অফ ক্যান্টিলিভার বিম। এগুলো আমি তোমাদের সাথে পড়াবো। তোমাদেরকে মূল ক্লাসে আমি এই ডিজাইন গুলা করাবো। তবে প্রাথমিক কিছু আলোচনা এই ক্লাসে এবং অন্য ক্লাস নেওয়ার সময় রিলেটেড হিসাবে আলোচনায় আসবে। তোমরা জানো স্ট্রাকচার তৈরিতে মূল দুইটি উপাদান, একটা হলো কনক্রিট আর একটা রিইনফোর্সমেন্ট বা স্টিল। একটা স্ট্রাকচারের বা কাঠামোর সেফটি নির্ভর করে এই দুইটার উপরে। আমাদের সমস্ত স্ট্রাকচারই আরসিসি বা প্রি-স্ট্রেসড। সুতরাং কনক্রিট এবং রিইনফোর্সমেন্টের মানে স্টিলের গুণাগুণের সাথে নির্ভর করছে আমাদের কাঠামোর গুণাগুণ বা স্থায়িত্ব। আমি কিছু তোমাদের পিছনের সেমিস্টার গুলো পড়ে আসা এবং এই সেমিস্টারেও আছে, এগুলো কিছুটা আলোকপাত করছি। প্রথমে আসছি কনক্রিট। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? তো আশা করি শুনতে পাচ্ছ। কনক্রিট তোমরা কনস্ট্রাকশন প্রসেসে পড়ে ফেলেছো অলরেডি। কনক্রিট মূলত মোটামুটি ভাবে 3 প্রকার বলা যায়। একটা হলো প্লেন কনক্রিট বা সিমেন্ট কনক্রিট সিসি, আর একটা হলো রিইনফোর্স সিমেন্ট কনক্রিট বা আরসিসি, আর একটা প্রি-স্ট্রেসড কনক্রিট। এ সম্বন্ধে তোমরা বিগত সেমিস্টার গুলায় খুব ভালো মতোই জেনেছো, আমি এখানে লম্বা করব না। আর একটা আমাদের উপাদান ছিল রিইনফোর্সমেন্ট, যেটা আমরা রিইনফোর্সমেন্ট হিসেবে স্টিলকে বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি পরে আসছি। রিইনফোর্সমেন্ট মূলত দুই রকম, একটা হলো এমএস বার মানে মাইল্ড স্টিল বারস, আর একটা হলো প্রি-স্ট্রেসিং বার বা স্টিল। মাইল্ড স্টিল বার আবার 3 রকম, একটা প্লেন বার, একটা ডিফর্ম বার, আর একটা টুইস্টেড বার। প্লেন বার হলো সাধারণত তোমরা দোকানে ডট সিমেন্টের দোকানে এগুলো দেখে থাকো, গোলাকার কিন্তু কোনো খাস কাটা নেই,
প্লেন থাকে, আর ডিফর্ম বার খাঁজ কাটা থাকে। টুইস্টেড বারটা মোচড়ানো বাড়ানো হয়, এটা সামনে তোমরা দেখতে পাবে। আর প্রিস্ট্রেসিং স্টিলটাকে বিশেষ শক্তি সম্পন্ন করা হয়, সেজন্য এর সাথে কার্বনের সাথে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এই সমস্ত ম্যাটেরিয়াল যোগ করে প্রিস্ট্রেসিং স্টিলটা তৈরি করা হয়। এটা তোমরা পিছনেও কিছুটা পড়ে ফেলেছো, আমি কিছুটা আলোকপাত কিছুটা ছবিতেও দেখাচ্ছি। প্লেন কনক্রিটটা দেখো, এটা একটা একতলা ভবনের ফ্লোর, এটা প্লেন কনক্রিট বা সিমেন্ট কনক্রিট দিয়ে তৈরি। রিইনফোর্স সিমেন্ট কনক্রিটটা তখন হবে যখন এর ভিতরে রিইনফোর্সমেন্ট হিসাবে, তার মানে তার মোমেন্ট সহ অন্য সমস্ত লোড বা বল বা যে কাঠামোর উপরে আগত সমস্ত শক্তিকে, সমস্ত লোডকে নিতে পারবে, যে সেই উপযোগী করার জন্য আমরা রিইনফোর্সমেন্ট বা রড ব্যবহার করি। এখানে দেখতেছো ঢালাই হচ্ছে, এরকম হয়ে গেলে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, বিম কলাম যেগুলো তোমরা দেখো, এগুলো সবই আরসিসি। আর প্রিস্ট্রেস কনক্রিট তোমরা জানো, প্রিস্ট্রেসিং পদ্ধতিতে বা পোস্ট স্ট্রেসিং পদ্ধতিতে তৈরি করা হয় বিশেষ ধরনের স্টিলকে ব্যবহার করে। সাধারণত টেন্ডন তোমরা নাম শুনেছো, পড়েছো, কেমনে প্রিস্ট্রেসিং করে তাও বুঝছো। এখানে একটা উদাহরণ দেখা হয়েছে, এইগুলা টেন্ডন গুলো এরকম আছে, প্রিস্ট্রেস পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এবার আমি আলোচনা করব আমরা রিইনফোর্সমেন্ট হিসাবে কেন মাইল্ড স্টিলকে বা এমএস বারকে কেন বেছে নিলাম। প্রথম যে কারণ সেটা হলো এর শক্তি। মাইল্ড স্টিলের শক্তি অনেক বেশি। সাধারণ মানের মাইল্ড স্টিলও প্রায় 4000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার লোড বহন করতে পারে। 4000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তোমরা অনেকেই হয়তো বা এটা ইতিমধ্যে জেনেও ফেলেছো, যা অন্য অন্য পদার্থে পাওয়া যায় না। এই কারণে আমরা মাইল্ড স্টিল অর্থাৎ লোহার সাথে কার্বনকে একটা নির্দিষ্ট মাত্রায় মিলিয়ে মাইল্ড স্টিল তৈরি করা হয়, এবং এর শক্তি অনেক বেশি। 4000 উপরে অনেক বেশি পাওয়া যায়। কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, প্রতি বর্গ সেন্টিমিটারে 4000 কেজি। আর একটা কারণ হলো ইলাস্টিসিটি। তোমরা সবাই জানো ইলাস্টিক, সবচেয়ে বেশি ইলাস্টিক হলো স্টিল। সুতরাং যেহেতু কাঠামোর উপরে বা স্ট্রাকচারের উপরে যখন লোড আসবে, তখন এটা বিকৃতি ঘটবে, ডিফর্মেশন হবে, রিফ্লেকশন হবে, আবার ফিরে আসবে পূর্বের অবস্থায়। এই জিনিসটা দরকার, সেজন্য ইলাস্টিক বেশি যেটা, সেটাকে আমরা বেছে নিয়েছি। তার মানে স্টিল, মাইল্ড স্টিল। কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার এক্সপ্যানশন বা তাপীয় গুণাঙ্ক, কনক্রিট এবং স্টিলের তাপীয় গুণাঙ্ক, যেটা তোমরা পিছনে ফিজিক্সে পড়েছো আলফা, এই আলফার মান দুইটাই প্রায় সমান। এই কারণে বন্ডের ক্ষেত্রে বা এক্সপ্যানশনের ক্ষেত্রে সুবিধা হয়। এজন্য আমরা এমএস রড হিসাবে এমএস রডকে বেছে নিয়েছি। কনক্রিটের সাথে বন্ড স্টিলের ভালো হয়, এ কারণেও বেছে নেওয়া। অ্যাভেলেবিলিটি বা সহজলভ্য, তোমরা জানো লোহা খুব সহজেই পাওয়া যায়, পৃথিবীর সমস্ত জায়গায় লোহা পাওয়া যায়, তার সাথে লোহা থেকে স্টিল তৈরি করা যায়, যা অন্য কোনো শক্তিশালী ম্যাটেরিয়ালেরও নাই, এত অ্যাভেল না। মনে করো হীরা, স্বর্ণ, তামা, অন্য যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো এত অ্যাভেলেবেল না। আর একটা বড় বিষয় হলো কস্টিং। লোহার দাম অনেক কম, কিন্তু অন্য ম্যাটেরিয়ালস এর দাম বেশি। এটাকে যে কোনো আকারে তৈরি করা যায়, যে কোনো শেপ দেওয়া যায়, এটাকে সহজে কাটা যায়, বেন্ড করা যায়, হুক করা যায়। এই সমস্ত কারণে আমরা এমএস ডটকে রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করছি। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এমএস বারের। তোমরা লর্ড সিমেন্টের দোকানের এইগুলো দেখে থাকো, রড গুলাকে। এগুলা সব এখানে অবশ্য সব ডিফর্ম বার, কারণ প্লেন বার এখন খুব বেশি ব্যবহার হয় না, খুব অতি অল্প মাত্রায় ব্যবহার হয়। তো এমএস বার রিইনফোর্সমেন্ট হিসেবে আমরা এখন ব্যবহার করব। এটাকে এখন স্টিল বলবো বা রিবার বলবো। এমএস বার কি স্টিল অথবা শুধু বার অথবা রিবার হিসাবে ব্যবহার বলবো আমরা এখন থেকে।
এমএস রিইনফোর্সমেন্ট বার রিভার্স প্লেনও হতে পারে, ডিফর্ম হতে পারে, টুইস্ট হতে পারে, যা তো পিছনে আলোচনা হয়েছে। আমি এখানে দুইটা ছবি দেখাচ্ছি। এখানে দেখো ডিফর্ম করা আছে, প্লেন না, এই খাঁজকাটা করে আকৃতিটাকে ডিফর্ম করা আছে, এটা ডিফর্ম বার। ডিফর্ম বারের সুবিধা হলো এটা কনক্রিটের সাথে বন্ডও ভালো হবে, সবচেয়ে বড় কারণ হলো বন্ডটা খুব ভালো হবে, আর অন্য কারণগুলো আমি পরে আসছি। ডিফর্ম বার চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, ওই আগের চিত্র মতোই, এগুলো ডিফর্ম বার। ডিফর্ম বারের ভিতরে বিভিন্ন ধরনের স্টিল হতে পারে, সেগুলা দেখবা তোমরা এই খাঁজ কাটা অংশগুলোর ভিতরে এরকম কোন অক্ষর অথবা সংখ্যা লেখা থাকবে, যেমন এখানে আছে H11 S60 এরকম আছে। H মানে হলো যারা ম্যানুফ্যাকচারার তাদের ডিনোশন এখানে থাকবে, যে কারা এটা তৈরি করছে। 11 মানে কত নম্বর বার, এটা এফপিএস সিস্টেমে। মেট্রিক সিস্টেমে আমরা মিলিমিটার বলি, 25 মিলিমিটার, 22 মিলিমিটার, 28 মিলিমিটার। এখানে 11 মানে নাম্বার, 11 নম্বর বার। এটা কনভার্ট করলে এমএমএ আসবে, সেটা তোমাদের সাথে আমি পরে ডিজাইনের ক্লাসে আলাপ করব। এস মানে এটা কি ধরনের স্টিল, এস যদি লেখা থাকে সেটা কার্বন স্টিল, এস এর জায়গায় যদি আর লেখা থাকে তাহলে রেল স্টিল, এরকম এ লেখা থাকতে পারে, ডাব্লিউ লেখা থাকতে পারে। তোমরা বই দেখে এগুলো সব ভালো মতো ওয়ার্ক করবা। নিচে দেখো 60 লেখা আছে, এটা হলো গ্রেড মার্ক। এই স্টিলটা কোন গ্রেডের সেটা এখানে লেখা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, না শুনলে কমেন্টস করে জানাবে। গ্রেড মানে এই স্টিলের শক্তি কত, সেই শক্তি এখানে লেখা আছে। 60 মানে 60 KSI, 60 কিপ আর 60,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 60,000 পাউন্ড পর্যন্ত সে লোড নিতে পারবে বা টেনশন নিতে পারবে। যদি 60 জায়গায় 40 থাকে তাহলে 40,000, 75 থাকলে 75,000। 60 KSI, কে দিয়ে কিলো বলতে পারো, এখানে সাধারণত আমরা কিপ বলি এফপিএস সিস্টেমে, কিপ বলাই কে দিয়ে, 60 KSI নিতে পারে। আর একটা হলো টেন্ডন। টেন্ডনটা দেখো তোমরা পিছনেও দেখছো যে ছোট ছোট ডায়ার অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন কিছু বারকে টুইস্টেড করে যে বা ইয়াগুলা তৈরি করা হয়, বারগুলা তৈরি করা হয়। এখানে তোমরা দেখো সংখ্যা বিভিন্ন হতে পারে, স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে, 50টাও হতে পারে। এগুলাকে বলে টেন্ডন। তোমরা একটা ধারণা পেলে যে স্টিলগুলা কিরকম। গ্রেডের কথায় আসছিলাম। 60 গ্রেড বার মানে 60 KSI ক্ষমতা সম্পন্ন বার। এটা যদি মেট্রিক সিস্টেমে বলো তাহলে এটা হবে 420 মেট্রিক গ্রেড বার। জাস্ট কনভার্ট, এটা মেট্রিক সিস্টেম, এটা এফপিএস সিস্টেম। এখানে ক্ষমতাটা ম্যানুফ্যাকচারার যারা তারা ক্ষমতাটা করে দিবে। এখানে আমি চিত্রের মধ্যে ওই বারগুলাই দেখাইছি, এটা 60 গ্রেড, এটা 40 গ্রেড। মেট্রিকেও তাই, ক্ষমতাটা ম্যানুফ্যাকচারার যারা তৈরি করবে তারা ক্ষমতাটা নির্ধারণ করে দিবে। তাহলে 60 গ্রেড মানে হলো 60 KSI ক্ষমতা সম্পন্ন, অথবা 420 মেট্রিক গ্রেড বারও বলা যায় 60 গ্রেড বার। এরকম ভাবে 40 মানে 40 গ্রেড বার, 75 গ্রেড বার, যে স্ট্রাকচারে যেটা লাগে সেই ক্ষমতা আমরা ব্যবহার করি। এবার মূল জিনিসে চলে আসি, মূল সেটা হলো বিম ডিজাইন। বিম ডিজাইন করতে হলে বিমটা কি জিনিস সেটা তোমাদের বুঝতে হবে। তোমরা অতীতের ক্লাসেও জেনেছো বিম সম্বন্ধে, কিন্তু এখন অন্যভাবে জানো।
বিম একটা হরাইজন্টাল স্ট্রাকচার, যেটা একই সাথে চাপ এবং টান, কম্প্রেশন এবং টেনশন দুইটাই নেবে। দেখো এখানে এটা হরাইজন্টাল বিম, এটার উপরে যখন লোড আসছে তখন এটা বেন্ডিং, এরকম বেন্ডিং হবে। এই নিচের অংশটা হলো টেনশন জোন, উপরের অংশটা কম্প্রেশন জোন। এই দুইটাই সে বহন করতে পারবে, এই জন্য এটাকে ফ্ল্যাক্সারাল মেম্বারও বলা হয়। টাইপস অফ বিম পিছনে তোমরা খুব ভালো মতো পড়ছো, আমি দ্রুত এটা একটু আলোকপাত করে চলে যাচ্ছি। টাইপস অফ বিম তোমরা জানো, সিম্পলি সাপোর্টেড বিম, কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস এর মধ্যে দুইটা, একটা হলো সেমি কন্টিনিউয়াস বিম আর একটা হলো ফুললি কন্টিনিউয়াস বিম। এছাড়া ওভারহ্যাঙ্গিং বিম, ক্যান্টিলিভার বিম, এই বিম গুলো তোমরা অতীতে পিছনের সেমিস্টার গুলায় পড়ে আসছে। সিম্পলি সাপোর্টেড বিম মানে দুইটা সাপোর্টের উপরে সাধারণভাবে স্থাপিত যে বিম, সেটাকে বলে সিম্পলি সাপোর্টেড বিম। কন্টিনিউয়াস বিম, আমি এই চিত্রের মধ্যে কন্টিনিউয়াস বিম দুইটাই দেখাইছি, সেমি এবং ফুললি। এখানে আসলে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা বিম না, তিনটা বিম, 1 2 3, দুইটা সাপোর্টে একটা বিম, দুই সাপোর্টে একটা বিম। তাহলে সেমি কন্টিনিউয়াস বিম কাকে বলে? যে বিমের এক পাশে বিম আছে, অন্য পাশে নাই। এদিকে খেয়াল করো, এক পাশে নাই আর এক পাশে আছে, এই বিমটা সেমি কন্টিনিউয়াস, এই বিমটাও সেমি কন্টিনিউয়াস, কারণ এর এই পাশে বিম নেই, এই পাশে বিম আছে, এটার ক্ষেত্রেও তাই। কিন্তু মাঝখানের বিমটা খেয়াল করো, এর দুই পাশেই আরো বিম আছে। তাহলে যদি কোনোটার দুই পাশেই আরো বিম থাকে, সেটাকে বলে ফুললি কন্টিনিউয়াস বিম, এটা। আর সেমি হলো এটা, এক পাশে আছে আর এক পাশে নাই, এক পাশে আছে। ওভারহ্যাঙ্গিং বিম মানে সাপোর্টের পরে কিছু অংশ ঝুলে থাকলে সেটাকে ওভারহ্যাঙ্গিং বিম বলে, তোমরা ভালো মতোই জানো, অনেক অঙ্ক করেছো। এবং ক্যান্টিলিভার বিম একটি সাপোর্টের উপরে, একটা ফিক্সড সাপোর্টের উপরে যে বিম থাকে সেটা ক্যান্টিলিভার বিম। পিছনের আলোচনা, তোমরা পিছনের আলোচনা গুলা ভালো মতোই পড়েছো। এখন ফ্র্যাকচারের অ্যাজাম্পশন ডিজাইন করতে গেলে ফ্র্যাকচারের সূত্র বের করতে হবে, অ্যাজাম্পশন গুলা ধরে নিতে হবে। ফ্র্যাকচারের অ্যাজাম্পশন প্রথমেই ধরে নিতে, একটা প্লেনের উপরে সে থাকবে, কিরণ এবং বিকৃতি সমানুপাতিক হবে, কনক্রিট কোনো টেনশন নেবে না, এবং কনক্রিট এবং স্টিলের কোনো স্লিপ হবে না। নোটেশন গুলো আমি চিত্রে যাওয়ার আগে নোটেশন গুলো তোমাদের একটু স্মরণ করাই দিচ্ছি। এফ প্রাইম সি হলো আলটিমেট স্ট্রেংথ অফ কনক্রিট, এফ সি হলো অ্যালায়েবল স্ট্রেস অফ কনক্রিট, এফ ওয়াই আলটিমেট স্ট্রেংথ অফ স্টিল, এফ এস অ্যালায়েবল স্ট্রেস অফ স্টিল, delta C strain of concrete, delta S strain of steel, ES modulus of elasticity of steel, EC modulus of elasticity of concrete, N modular ratio ES by EC, এই যে ES আর EC। B বিমের প্রস্থ, D effective depth of beam, L span of beam, K KD by D, এটা একটু পরে চিত্রে বুঝতে পারবা, যে JD by D, এটাও বুঝতে পারবা একটু পরে। JD হলো লিভার আর্ম, JD J এবং D লিভার আর্ম। KD হলো হাইট অফ কম্প্রেশন জোন, T মাইনাস KD হাইট অফ টেনশন জোন, R সমান হাফ FC JK। মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট M, MC রেজিস্টিং মোমেন্ট অফ কনক্রিট, MS রেজিস্টিং মোমেন্ট অফ স্টিল, C রেজাল্টেন্ট অফ কম্প্রেসিভ ফোর্স, T রেজাল্টেন্ট অফ টেনসাইল ফোর্স। এই ছিল নোটেশন। এখন তোমরা যেখানে যাবা, এই ফিগার থেকে সব সূত্রগুলা তোমাদের তৈরি করতে হবে। ফিগারটা খুব ভালো মতো দেখো, এখানে আমি একটা লং সেকশন, একটা বিমের লং সেকশন আর একটা ক্রস সেকশন এঁকেছি, আর এখানে স্ট্রেস ডায়াগ্রাম, আর এই জায়গায় স্ট্রেইন ডায়াগ্রামটা এঁকেছি।
স্ট্রেন ডায়াগ্রামটা ট্রায়াঙ্গুলার শেপ, এদিকে সর্বোচ্চ কম্প্রেশন, এটা হলো কম্প্রেশন জোন কেডি, নোটেশনের মধ্যে আমরা যে কেডি বলছি কম্প্রেশন জোনের উচ্চতা বলেছিলাম, আর এটা হলো টেনশন জোন ডি মাইনাস কেডি, বাকি অংশটা। বি হলো বিমের প্রস্থ, ডি হলো বিমের কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেপথ। তোমরা খেয়াল করো, ডি বলতে স্টিলের আমরা যে রিইনফোর্সমেন্ট দেব তার মাঝ, সেই রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত বিমের টপমোস্ট ফাইবার উপরের অংশ থেকে রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত যে উচ্চতা সেটাকে বলে, যে হাইট সেটাকে বলে ইফেক্টিভ ডেপথ, ছোট হাতের ডি, আর এটা টোটাল ডেপথ। এই জায়গাটা হলো কভারিং। এটা ডিজাইনের মধ্যে আসবে, এখানে আমি লম্বায় যাচ্ছি না। স্ট্রেন ডায়াগ্রামে সবচেয়ে উপরে সবচেয়ে বেশি বিকৃতি হবে, তারপর এটা নামতে থাকবে নিউট্রাল এক্সিসে এসে এনে, এটা নিউট্রাল এক্সিস এনে টেনে দেওয়া হয়েছে, নিউট্রাল এক্সিসে এসে 0 হবে, তারপর আবার বাড়তে থাকবে, এপাশে টেনশন জোনে গিয়ে আবার সর্বোচ্চ বিকৃতিটা হবে। একই রকম ভাবে স্ট্রেস ডায়াগ্রামে এই পাশে যেহেতু কনক্রিট চাপ নেয়, যেহেতু কনক্রিট এই কম্প্রেশন জোন কনক্রিট চাপ নেয়, তাহলে এই পাশে হলো এফসি। এফসি সর্বোচ্চ হবে একদম টপে, আর যত যেতে থাকবে নিউট্রাল এক্সিস এসে 0 হয়ে যাবে। এরপর একটা হলো টেনশন জোন। টেনশন জোনে মূলত স্টিল টেনশন নেবে, তাহলে স্টিলের বরাবর, দেখো স্টিলের বরাবর লব্ধি বলটা দেখানো আছে, এই জায়গাটায় এফ এস আপাতত দেখানো হয়েছে। তাহলে এই ট্রায়াঙ্গুলার পোর্শনটার যেহেতু এখানে ফোর্স গুলা কাজ করতেছে, কম্প্রেসিভ ফোর্স, এর একটা লব্ধি বল হবে। লব্ধি বলটা উপর থেকে 1/3 নিচে, তার মানে কেডি যদি এটা হয় তাহলে কেডি বাই 3 নিচে লব্ধি বলটা কাজ করবে, যেটাকে আমরা বড় হাতের সি দিয়ে প্রকাশ করি। আর টেনশন জোনটা স্টিলের সেন্টার দিয়ে কাজ করবে, যেটা আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। এখানে খেয়াল করে এই তীর চিহ্নটা এইরকম যাবে, আর এই তীর চিহ্নটা লব্ধি বলটা এই দিকে যাবে। তাহলে এখানে যদি আমরা একটা লিভার ব্যবহার করি, দণ্ড ব্যবহার করি, দিস ইজ লিভার আর। তোমরা পিছনেই পড়ছো যে একই ক্ষমতা, একই বল বিপরীত মুখী যদি হয় আর একটা লিভারের উপরে কাজ করে, তাহলে এখানে কাপল এভাবে মুভমেন্ট হবে, কাপল এভাবে মুভমেন্ট হবে, এই তীর চিহ্ন বরাবর ঘুরাও, এভাবে মুভমেন্ট হবে, কাপল হবে। তাহলে লব্ধি বল কনক্রিটের সি, আর এটা হলো টি। কাপলের যে লিভার আর্ম সেটা হবে জেড, এখানে আমি তীর চিহ্ন দিয়ে যেটা দেখাইছি, এইটা লিভার আর্ম, এটা জেড, আর যে রড সেটাকে এস বলে। তাহলে ক্রস সেকশন এবং লং সেকশন থেকে তোমরা ধারণাটা পেয়ে গেলে, এখান থেকে ফ্ল্যাক্সারের সমস্ত সূত্রগুলা বের করা যাবে। সূত্রগুলো এরকম হবে, কে আমরা নোটেশনের মধ্যে লিখেছিলাম, কে সমান হবে এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি, যে 1 minus k by 3, d root over m by rb, s m by f s z d, mc half f c z cube d square, ms s f s z d। বাদ বাকি সূত্রগুলাও তোমরা বইতে পাবে, আমি এখানে লিখে দিয়েছি, সামনের ডিজাইনের ডিটেলস আলাপ করব। তোমরা 1 থেকে 6 এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর এন বের করার সূত্রটা আগেও লিখছিলাম, এফসি যদি দেওয়া না থাকে, এফ প্রাইম সি দেওয়া থাকে, তাহলে বের করতে হবে এফসি কে 0.45 দিয়ে গুণ করলে, আর এফএস এর ক্ষেত্রে 0.4 এফওয়াই কে গুণ করলে এফএস বের হয়ে যাবে। ইসি বের করার সূত্র হলো ডাব্লিউ টু দি পাওয়ার 1.5 ইন্টু 4270 রুট ওভার এফ প্রাইম সি। এখানে মনে রাখবে, এফ প্রাইম সি তো তোমরা জানোই, এখানে মনে রাখবা ডাব্লুর মানটা, কনক্রিটের একক ওজন ডাব্লু, এর মানটা টনে বসাইতে হবে।
তার মানে আমরা জানি কনক্রিটের একক ওজন হলো 2400 কেজি পার মিটার কিউব। তাহলে টনে নিলে, কেজিকে টনে নিলে 2.4 হবে। তাহলে ডাব্লুর মানটা 2.4 বসায় এখানে এফসির মান যা দেওয়া থাকবে বসাই দিলে ইসিটা তুমি পেয়ে যাবে। আর ইএসটা কনস্ট্যান্ট 2039,333 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই অংশটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এই 6টা তোমাদের বাড়ির কাজ, কিভাবে আগের চিত্র থেকে এগুলা আসলো। হোমওয়ার্ক এটা তোমাদের, এটা তোমরা করবা এবং যখন ক্লাস শুরু হবে তখন ক্লাস টিচারের কাছে জমা দিবে। যদি এর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর প্রথমেই দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করো। তাহলে তোমরা বুঝতে পারলা যে এখানে নোটেশন গুলা বা ফিগারটা থেকে কি আসছে। এখন আমরা যা আলোচনা করছি সেখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর ভিডিওটা আবার দেখবে। আবার দেখতে গেলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করবা, ওখানে তোমরা ভিডিওটা আবার পাবা। আর যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই আগামী ক্লাসে তোমাদেরকে সেগুলার সমাধান দিয়ে দেব। এছাড়াও আমার ইমেল অ্যাড্রেসে বা মোবাইল ফোনে ফোন করলেও আমাকে তোমরা পাবা। তা আশা করি আজকের ক্লাসে তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো যে ডিজাইন করতে গেলে ফ্ল্যাগজারের ফর্মুলা কিভাবে তৈরি করতে হবে। ফ্ল্যাগজারের ফর্মুলা তৈরি আমি কোনোটা করে দেইনি, এটা তোমাদের বাড়ির কাজ। খুব সহজেই তোমরা ওই ফিগারটা থেকে ওই যে সূত্রগুলো আমি তোমাদেরকে দেখাইছি সেইগুলা করতে পারবা। তো এই করোনা মহামারীর মধ্যে তোমরা মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক ইচ্ছা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এবং এটুআই এর কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার কারণে যে ফেসবুক ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসে তোমরাও আমাদের সাথে সক্রিয় থাকো। তোমাদের জন্য এই ক্লাস, সুতরাং বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং প্রত্যেক ক্লাসে খাতা কলম নিয়ে বসবে, নোট ডাউন করবে। আর ঘরে থাকবে, সরকার কর্তৃক যে বিভিন্ন সময় নির্দেশনা আছে সেগুলো মেনে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।